আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিদ স্যার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাধারণ জ্ঞান ক্লাসে। আমরা সবাই জানি যে আমরা 1000 প্রশ্নের সমাধান করছি এবং সেই 1000 প্রশ্নের জার্নিতে আজকে আমরা 12তম ক্লাস করব। আমরা দেখতে দেখতে অনেকগুলো ক্লাস করে ফেললাম। আপনারা জানাবেন কে কোথা থেকে আছেন, শুরু থেকে আছেন কিনা, নতুনভাবে কেউ জয়েন করলে সেটা জানাবেন। আর এই যে 11টি ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি এবং আজকে 12 নম্বর ক্লাস, এই 12তম ক্লাসে এসে আপনার কতটুকু প্রোগ্রেস হয়েছে, নিজেকে কতটুকু ডেভেলপ করতে পেরেছেন সাধারণ জ্ঞানে, সেটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? তো আমরা দেরি করব না, শুরু করে দেবো আজকের ক্লাস। অনেকেই সালাম দিয়েছেন, সালামের উত্তরটা দিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমরা আজকে 12তম ক্লাসে 420 পর্যন্ত প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? এর আগে আমরা 200 কি বলে 385 পর্যন্ত প্রশ্ন পড়েছি। আজকের ক্লাসে আমরা 386 থেকে শুরু করে 35টা প্রশ্ন, যেহেতু 420 পর্যন্ত সলভ করব এবং অবশ্যই বরাবরের মতো প্রয়োজনীয় এবং পর্যাপ্ত ব্যাখ্যা আপনার জন্য অবশ্যই থাকবে ইনশাল্লাহ। তাহলে দেরি করব না। সাকি সাবিকুন নাহার শেরপুর থেকে আছেন, সেটা বলছেন। আপনারা সবাই কি করবেন, প্রশ্নের নাম্বার দিয়ে আনসারগুলো নিজে থেকে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি প্রথম ক্লাসে যারা শুরু থেকে আছেন, তারা প্রথম ক্লাসে যতটুকু ছিলেন, আজকে এই 12তম ক্লাসে এসে আপনাদের নিজেদের কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেটা অবশ্যই বলবেন। এটা একবার রিপিট করলাম। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, যেটা ধারাবাহিকভাবে 386 নম্বর প্রশ্ন, কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস, এই প্রশ্নটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর 2019, সিনিয়র স্টাফ নার্স 2024 সহ আরও বিভিন্ন পরীক্ষায় এসছে এবং চীন থেকে যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে তার মধ্যে এটি অন্যতম। কনফুসিয়াস সম্পর্কে প্রশ্ন আসে। তো এটার আনসার কি? চীনা দার্শনিক, ভিয়েতনামের একজন নেতা। ভিয়েতনাম হবে না, মঙ্গোলিয়াও হবে না। এটা যেহেতু শুরুতেই বললাম চীন থেকে আসার কথা, তো চীন সম্পর্কে তো দুইটি অপশন আছে, একটা হচ্ছে চীনা দার্শনিক আর একটা হচ্ছে চীনের সম্রাট। কনফুসিয়াস চীনের সম্রাট ছিলেন না, তিনি ছিলেন মূলত চীনের একজন বিখ্যাত দার্শনিক। খ্রিস্টপূর্ব 550 অব্দে হতে খ্রিস্টপূর্ব 550 অব্দে তার জন্ম এবং 479 পর্যন্ত তিনি জীবিত ছিলেন। খ্রিস্টপূর্ব 550 সালে তার জন্ম এবং 479 সালে তিনি মৃত্যুবরণ করেন। যীশু খ্রিস্টের জন্মের 550 বছর আগে তার জন্ম হয় এবং 479 বছর আগে তার মৃত্যু হয়। কার? যীশু খ্রিস্টের জন্ম। একে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ। যারা সাধারণ জ্ঞান পড়ছেন তাদের অবশ্যই খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ, এডি এবং বিসি এ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকা উচিত। বিশেষ করে যারা ইতিহাসের চ্যাপ্টার যখন পড়তে যাবেন তখন কিন্তু এরকম মানে কথা আসবে, খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দ। পরের প্রশ্নে যাব আমরা। আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরবর্তী? বাংলাদেশের সবচাইতে প্রাচীন নগরী, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরীকে আমরা বলি পুন্ড্র নগর। কি বলি? পুন্ড্র নগর। পুন্ড্র নগর, এই পুন্ড্র নগর বর্তমান মহাস্থানগড় নামে পরিচিত বর্তমানে, যেটা মৌর্য যুগে বাংলার রাজধানী ছিল, গুপ্ত যুগে বাংলার রাজধানী ছিল এবং ওইখানে আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের অবস্থান সম্পর্কে জানতে পারি। তো এই মহাস্থানগড় বা পুন্ড্রনগর এই কোন নদীর তীরে অবস্থিত? এটি কিন্তু অনেকবার এসছে এই প্রশ্নটা এবং আবারও ভবিষ্যতেও আরও অনেকবার আসবে এবং এটার আনসার হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদী বাংলাদেশের উত্তরবঙ্গের যে নদীগুলো আছে তার মধ্যে অন্যতম প্রধান মহানন্দা, তিস্তা, করতোয়া, তারপরে হচ্ছে এই যে উত্তরবঙ্গের যে নদীগুলো আছে আত্রাই, এদের মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ নদী হচ্ছে করতোয়া। এবং আপনারা যখন সভ্যতার ইতিহাস পড়তে যাবেন তখন দেখবেন যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল অধিকাংশ নদী কেন্দ্রিক। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন শহরগুলো দেখবেন, শহরগুলো গড়ে ওঠে নদীর
তীরবর্তী, কারণ একসময় যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম ছিল নৌপথ। তো এভাবে এজন্যই যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত, রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত, খুলনা পদ্মা নদীর তীরে অবস্থিত, এরকম বাংলাদেশের বড় বড় শহর সবগুলোই বিভিন্ন নদীর তীরে অবস্থিত। তো প্রাচীনকালে যখন পুন্ড্র নগর তৈরি হয় মৌর্য আমলে, তখন তারা আজকের মতো করতোয়া, মরা করতোয়া ছিল না, এই করতোয়া ছিল আরো উত্তাল, আরো প্রশস্ত, আরো পানি প্রবাহী। তো এই নদীর তীরে পুন্ড্রনগর গড়ে উঠেছিল, যেটা বর্তমানে মহাস্থানগড়ে অবস্থিত। তৃতীয় প্রশ্ন, ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? 24তম বিসিএস সহ আরো অন্যান্য পরীক্ষায় এসছে। ইরানের বিখ্যাত কবি যিনি হাফিজ, এই হাফিজের সঙ্গে বাংলার একজন সুলতান তার চিঠি আদান প্রদান হয়েছিল। যদিও ব্যাপারটা এখন হয়তো মামুলি মনে হতে পারে যে একটা কবির সঙ্গে একটা দেশের সুলতানের বা শাসকের কনভারসেশন হয়েছে, চিঠি আদান প্রদান হয়েছে, তো এটা আসলে এমন কি আহামরি বিষয়? ওই সময়ের প্রেক্ষাপটে এটা কিন্তু অনেক বড় বিষয়। যখন সুলতানরা, যখন শাসকরা, ওই সময়ে মধ্যযুগীয় যারা শাসক ছিলেন, ইভেন আধুনিক যুগেও সেটা দেখা যায় না যদিও প্রকটভাবে, মানে মানে প্র্যাকটিক্যালি, কিন্তু আমি যেটা বলছি সাম্রাজ্যবাদী নীতি, যে যুদ্ধ করা, রাষ্ট্র টিকিয়ে রাখা, রাজ্যের সীমানা বাড়ানো, অন্য রাজ্যকে আক্রমণ করা, এই সময় যখন এইগুলোতেই ব্যস্ত থাকতেন শাসকরা, তখন বাংলার একজন সুলতান, তিনি তার সাহিত্য প্রেম, তার কাব্যপ্রেম অনেক বেশি ছিল। সেটাই প্রমাণিত হয় বাংলা সাহিত্যে। যা আপনারা যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়বেন দেখবেন বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয় উপাখ্যান, মানুষকে নিয়ে যে সাহিত্য রচনা হতে পারে, দেবদেবীর বাইরে, স্রষ্টার বাইরে মানুষকে নিয়ে সাহিত্য রচিত হতে পারে, এটা কিন্তু প্রথম দেখিয়েছিলেন মুসলিম সাহিত্যিকরাই। শুরুটা হয়েছিল রোমান্টিক প্রণয় উপাখ্যান শাহ মোহাম্মদ সগিরের মাধ্যমে, তাই না? এটা হয়তো আপনারা বাংলা সাহিত্যের ইতিহাসে পড়েছেন। এখন এই যে বাংলা সাহিত্যের কথা কেন বলছি, সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ, এটার সঠিক উত্তর। তো সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ তিনি একাধারে সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, পাশাপাশি তিনি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। আপনারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে এই গিয়াসুদ্দিন আজম শাহের অবদানের কথাও আসবে, হ্যাঁ, তখন জানতে পারবেন যে আসলে তিনি সাহিত্যপ্রেমী ছিলেন, এবং তার পৃষ্ঠপোষকতা সহ আরও অন্যান্য শাসকদের পৃষ্ঠপোষকতায় রামায়ণ, মহাভারত বাংলায় অনুদিত হয়েছে। তারপরে হচ্ছে আরও অনেক ধরনের সাহিত্যকর্ম হয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ। এইটি প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নে যাব, বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? তিন কন্যা একটি চিত্রের নাম, চিত্রকর্মের নাম, আর্ট। তো বাংলাদেশের শিল্প সংস্কৃতি থেকে এই প্রশ্নটি এসছে, এবং বাংলাদেশে যারা বিখ্যাত চিত্রশিল্পী আছেন, যেমন জয়নুল আবেদিন, এস এম সুলতান, তারপরে হচ্ছে কামরুল হাসান, রফিকুন নবী, যাকে আমরা রনবী বলে চিনতাম, তো এরকম আরও কিছু প্রখ্যাত চিত্রশিল্পী আছে যাদের প্রধান প্রধান বা বিখ্যাত চিত্রগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, এবং এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তো এটার আনসার হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান তিন কন্যার চিত্রকর। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার, জাতীয় প্রতীকেরও ডিজাইনার। মনে রাখবেন, কামরুল হাসান অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, একজন চিত্রশিল্পী বাংলাদেশের শিল্পকলার ক্ষেত্রে, এবং আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে তাকে জানতেই হয়। পরের প্রশ্ন আমরা যাব, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটির প্রথম 10 লাইন, প্রথম 10 চরণ আমাদের জাতীয় কবি কি বলে সঙ্গীত, এর প্রথম 4 লাইন যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়, প্রথম 4 লাইন। এবার প্রশ্ন হচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন অন্য আরেকজন কবি, সৈয়দ আলী হাসান, হাসান হাফিজুর রহমান, কবির চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। এরকম অপশন আছে, এই অপশনগুলোই থাকবে পরীক্ষায়, কিন্তু অ্যান্সার হবে সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান তিনি বাংলাদেশের অন্যতম প্রখ্যাত একজন কবি। তিনি রাজশাহী ইউনিভার্সিটির টিচার ছিলেন, আমি যদি ভুল না করি চট্টগ্রাম ইউনিভার্সিটির বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিলেন, এবং তিনি বাংলাদেশের
কবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম প্রধান এই সৈয়দ আলী আহসান, তিনি প্রথম বাংলাদেশের জাতীয়, রবি ঠাকুর যারা লিখেছেন এর আনসারে রূপেশ রূপেশ সহ আর দু একজন দেখলাম যারা রবি ঠাকুর বলেছেন, উত্তর ভুল। রবি ঠাকুর বাংলায় এই কবিতাটি রচনা করেছেন, যেটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। এর পরবর্তীতে সৈয়দ আলী আহসান তিনি এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। ঠিক আছে, পরের প্রশ্নে যাব। আইক্যান এর কাজ কি? IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটি আসলে কাজ কি করে? এটির আনসার হচ্ছে প্রাকৃতিক সম্পদ, বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করাই এর কাজ, IUCN। ঠিক আছে, তো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ কি? যেমন গাছ, যেমন পানি, যেমন মাটি, এরকম প্রকৃতি যেগুলো দান করেছে আমাদের, সেই প্রাকৃতিক সম্পদগুলো আমরা পরিবেশ দূষণের মাধ্যমে, আমরা বিভিন্ন ধরনের দূষণের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে সেগুলো ধ্বংস করে ফেলছি। তো এই সংগঠন যেটি করে, আমাদের দূষণের হাত থেকে, আমাদের দখলের হাত থেকে, আমাদের আগ্রাসনের হাত থেকে এই প্রাকৃতিক সম্পদগুলোকে রক্ষা করার চেষ্টা করে। এবং এজন্যে এই প্রতিষ্ঠান কিন্তু 2024 সালে, আমি যদি ভুল না করে থাকি, 2024 সালে বা তার কিছু আগে, এই সালটা আমার ভুল হতে পারে, এরা নোবেল পুরস্কার পেয়েছিল। তো নোবেল তো আস্তে আস্তে পুরাতন হয়ে যায়, সাল চেঞ্জ হলে নোবেল চেঞ্জ হয়ে যায়। তো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটার কাজ কি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে। আমরা পরের প্রশ্নে যাব। আপনারা অনেকেই প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর দিচ্ছেন, আমি দেখছি মাঝে মধ্যেই। আপনারা উত্তর দিতে থাকেন এবং শেষে গিয়ে হিসেব করে জানাবেন যে কতগুলো সঠিক আনসার আপনি দিতে পেরেছেন। 392 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পরিবেশ নীতি প্রণয়ন করা হয় কত সালে? বাংলাদেশে, এই যে এটাও পরিবেশ সংক্রান্তই একটা প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ করার জন্য আপনি নির্দ্বিধায়, আপনি নির্বিচারে গাছ কাটতে পারবেন কিনা, আপনি পরিবেশের ক্ষতি কিরূপ করতে পারবেন, অথবা আপনি একটি গাছ কাটলে আপনাকে কয়টি গাছ লাগাইতে হবে, অথবা আপনি যদি পরিবেশ ধ্বংস করেন তাহলে আপনার শাস্তি কি হবে, ইত্যাদি রূপরেখা তৈরি করে বিস্তারিত বর্ণনা করে বাংলাদেশ পরিবেশ নীতি তৈরি করা হয় 1992 সালে। ঠিক আছে, বাংলাদেশে আরেকটি সংগঠন আছে বেলা, তাদের প্রচেষ্টায় এই পরিবেশ নীতি প্রণীত হয়। বাংলাদেশ সরকার 1992 সালে পরিবেশ নীতি প্রণয়ন করেন। ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, চাকরির পরীক্ষায় যে টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে তার মধ্যে হচ্ছে জাতীয় আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন চুক্তি, প্রোটোকল, বিভিন্ন সংস্থা, সংগঠন, এগুলো ভালো করে জানতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? লোহিত সাগর, একটু কল্পনা করেন, ম্যাপটা চিন্তা করেন। লোহিত সাগর, এরকম একটা সমুদ্র আছে, এটা হচ্ছে ইউরোপ, উপরের দিকে ইউরোপ, মাঝখানে আরেকটা সমুদ্র আছে, এইখানে একটা মহাদেশ আছে, এই মহাদেশের নাম হচ্ছে আফ্রিকা। তো এই পাশে আরেকটি মহাদেশ আছে, এটার নাম হচ্ছে এশিয়া। এবার আরেকটা মাঝখানে, এই এশিয়া এবং আফ্রিকার মাঝখানে যে সরু, ম্যাপে সরু লাগে কিন্তু আসলে সরু না, অনেক চওড়া, এটার নাম হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর বা রেড সি, এটা। ঠিক আছে, এই যে এখান থেকে মোটামুটি এই পর্যন্ত এটাকে আমরা বলছি লোহিত সাগর।
তো এবার প্রশ্ন হচ্ছে এই লোহিত সাগর কোন দুটিকে পৃথক করেছে? একটু দেখি। আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে, তাই না? আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে লোহিত সাগর। এখানে আমরা একটা প্রণালী পাই, এখানে আছে দারদানেলিস প্রণালী, সরি বাব এল মানদেব প্রণালী। একটু লিখে দিই, বাব এল মানদেব, এই জায়গাটাকে বলা হয় বাব এল মানদেব প্রণালী। এখানে একটা খাল আছে, তার নাম হচ্ছে সুয়েজ খাল, সুয়েজ খাল। এবার আপনি একটু চিন্তা করেন তো, এই তিনটা নামকে আপনার মনে থাকবে? এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে একটি খাল, একটি সাগর, একটি প্রণালী। কয়টি বলেছি? তিনটি জিনিস। একটি খাল, খালের নাম সুয়েজ খাল। একটি সাগর, সাগরের নাম লোহিত সাগর। আর একটি প্রণালী, প্রণালীর নাম বাব এল মানদেব। এই তিনটি মাথায় গেঁথে রাখেন। এশিয়া মাইনাস আফ্রিকা, এশিয়া মাইনাস আফ্রিকা, এই কথাটা আসলেই এই তিনটার যে কোনো একটা অবশ্যই অপশনে থাকবেই। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাব আমরা। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোথায় প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হয়? আর্সেনিক, আর্সেনিক আমাদের পানিতে প্রাপ্ত, পানির সঙ্গে মিশে থাকা ক্ষতিকারক একটি কি বলে এটা, কি পদার্থ। তো আর্সেনিক আমাদের শরীরে নানা ধরনের ক্ষতি করে। আর্সেনিক যুক্ত পানি খাইলে কি হয়? আমরা নানা ধরনের অসুখে ভুগব। তো এই আর্সেনিক বাংলাদেশে প্রথম পাওয়া যায়, প্রথম শনাক্ত হয়, প্রথম শনাক্ত হয় চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে কত সালে? 1993 সালে। 1993 সালে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে প্রথম আর্সেনিক টিউবওয়েলের পানিতে, গভীর নলকূপের পানিতে আর্সেনিক ধরা পড়ে, শনাক্ত হয়। আর টুঙ্গিপাড়ায় 2005 সালের দিকে টুঙ্গিপাড়ায় প্রথম এই আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়। এরপরে বাংলাদেশের বিভিন্ন স্থানে আরও আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়েছে, তবে প্রথমটা ছিল টুঙ্গিপাড়ায়। এটাই আপনাকে মনে রাখতে হবে। 394-এর গ অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, 394-এর গ, যারা গ অ্যান্সার দিয়েছেন, টুঙ্গিপাড়া অ্যান্সার দিয়েছেন, তারা সঠিক বলেছেন। পরের প্রশ্ন, আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? দেখেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকুক বা খারাপ থাকুক, ভারত থেকে কিছু বিষয়ে প্রশ্ন আসবেই, কারণ ভারত আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী দেশ সম্পর্কে, প্রতিবেশী দেশের রাজনীতি, ভূগোল, অর্থনীতি সম্পর্কে আমাদের জানতে হবে। তো ভারতে আগরতলা, আগরতলা শব্দটা শুনলেই আমাদের নাকি ষড়যন্ত্রের গন্ধ আসে। আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা, আমি ছোটবেলায় এটাই ভাবতাম। ছোটবেলা মানে যখন এসএসসি বা কি বলে ইন্টার পড়ি, ওই সময় ভাবতাম যে আগরতলা মানেই ওটা ষড়যন্ত্র করার জায়গা। ঠিক আছে? তো আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী এবং সেখানে 1969 সালে, 68 সালে মামলা হয়েছিল শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে। তো এই জন্যে আমাদের কাছে এই জায়গাটার নাম অত্যন্ত পরিচিত এবং এজন্যেই আগরতলার নাম শুনলে আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাই। আসলে ব্যাপারটা হচ্ছে ওই আগরতলাতে গিয়ে এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডটা ঘটেছিল বলে বলা হয়। তো যাই হোক, সেটা অন্য একদিন আলোচনা হবে ওই বিষয়ে। আমরা এখন দেখব যে আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী। এবার যদি বলা হয় পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়, তাহলে কি নিশ্চয়ই পারবেন তো, তাই না? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, সিটি অফ কালচার, কলকাতা। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। ঠিক আছে? আর মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। তো ভারতের অন্যান্য রাজ্য যদি নাও জানেন, অন্তত সেভেন সিস্টার্সের 7টি রাজ্যের রাজধানীর নাম মনে রাখা প্রয়োজন। ঠিক আছে? মেঘালয়, ত্রিপুরা,
তারপরে হচ্ছে মিজোরাম, মণিপুর, এই যে 7 সিস্টার্স আছে 7টি রাজ্য, তাদের রাজধানীর নাম মনে রাখবেন। পরের প্রশ্নে যাব, নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সঙ্গে সীমানা যুক্ত? দেখেন আমাদের বাংলাদেশের সাথে সীমানা আছে দুটি দেশের, একটি হচ্ছে মিয়ানমার আর একটি হচ্ছে ভারত। ভারতের সীমানা আছে মোটামুটি 5টি দেশের প্রায় 5টি দেশ। কি কি আমরা একটু গুনি। আচ্ছা, ভারত অন্য একদিন আলোচনা করা হবে, গুনলে পাওয়া যাবে। বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, পাকিস্তান, তারপরে হচ্ছে যে শ্রীলঙ্কা, এরকম 7টা হয়ে গেল। তো বিশ্বে এমন একটি দেশ আছে, একটি না 2টি দেশ আছে যাদের প্রতিবেশী দেশের সংখ্যা 14টি, তার মধ্যে চীন একটি। চীনের প্রতিবেশী দেশ বা 14টি দেশের সাথে সীমানা আছে। এছাড়া রাশিয়া, এই দেশেরও সীমানা আছে 14টি দেশের সঙ্গে, ঠিক আছে। তাহলে বিশ্বের সবচেয়ে সীমানা বেষ্টিত, মানে আন্তর্জাতিক সীমানা বেষ্টিত রাষ্ট্র হচ্ছে চীন এবং রাশিয়া। তো এই অপশনে যেহেতু শুধু চীন আছে এবং চীনই সবচেয়ে বেশি আসে, তাহলে অ্যান্সার হবে চীন। পরের প্রশ্নে যাব আমরা, 397 নম্বর প্রশ্ন, কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়? বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকের প্রমোশন অফিসার 2023 সহ বিভিন্ন সালে পরীক্ষাটা এসছে। যারা কখনোই ভূগোল পড়েন নাই তাদের জন্য এই প্রশ্নটা সাংঘাতিক কঠিন, হ্যাঁ, এবং কনফিউজিংও বটে। কারণ এখানে কর্কটকান্তি, বিষুব রেখা, মকরকান্তি, মূল, মধ্যরেখা, 4টা রেখার নাম আছে এবং 4টি রেখাই কিন্তু মানে অত্যন্ত ইম্পর্টেন্ট রেখা পৃথিবীর বিভিন্ন স্থান নির্ণয় বা মান নির্ণয়ের ক্ষেত্রে। তো আমরা একটু দেখি কোনটাকে আসলে অক্ষরেখা গণনা করা হয় কোন রেখা থেকে। এটা আমাদের পৃথিবী, কল্পনা করি এটা আমাদের পৃথিবী। এই পৃথিবী প্রথমত 2টি ভাগে, 2টি দাগে বিভক্ত। একটি হচ্ছে এরকম, ঠিক আছে, এই রেখার উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। এই রেখা, প্রথম যে রেখাটি টানলাম, এই রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ 2টি সমান ভাগে ভাগ করে। এর উপরে বলা হয় উত্তর গোলার্ধ, নিচে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আবার এটাকে মানে লম্বালম্বিভাবে আরো একটা রেখা এটাকে পৃথিবীকে বিভক্ত করে, ঠিক আছে। আরো একটা রেখা আছে এখানে, যাই হোক। তো এই 2টা রেখা প্রাথমিক রেখা পৃথিবীর। এই রেখার সাইডে এরকম আরো রেখা আছে, আবার এই রেখার সাইডেও আরো এরকম রেখা আছে। আমি আরো 2টি রেখা আঁকাতে চাই। এইখানে একটা রেখা, এইখানে একটা রেখা, ঠিক আছে। তো এইটার মান, সব রেখাগুলোর মান আমি দিই। এইটার মান হচ্ছে 0 ডিগ্রি, এইটার মান হচ্ছে, এটা উত্তর দিকে, 30.5 ডিগ্রি। এইটারও মান হচ্ছে 23.5 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি, ঠিক আছে। এইটার মানও হচ্ছে 0 ডিগ্রি, এটার মানও 0 ডিগ্রি। এবার আমি যে কয়টি রেখা আঁকিয়েছি একটু দেখেন তো, 1 2 3 4, এখানে যে 4টি রেখা আছে আমি সে 4টি রেখা অঙ্কন করেছি। তো এবার আপনার মনে রাখার পালা, আসলে কোনটা কোন রেখা। আমরা লাল রেখাটাকে আর একটু দীর্ঘ করি, এই পাশে আর একটু লাল রেখাটাকে দীর্ঘ করব। এই রেখাটা, এই রেখার নাম হচ্ছে বিষুব রেখা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বিষুব রেখা। কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়? এটার অ্যান্সার হচ্ছে বিষুব রেখা। এই বিষুব রেখার আরো নাম আছে। বিষুব রেখার কি আছে? আরো নাম আছে। এইটার নাম হচ্ছে, এই পাশেই লিখি অবলিক দিয়ে, তাহলে বেশি মনে থাকবে। এটার নাম হচ্ছে নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা বা ইকুয়েটর। নিরক্ষ রেখা বা ইকুয়েটর। তাহলে এই যে লাল রেখাটা, আমরা লাল রেখাটার 3টা নাম পাচ্ছি। একটা নাম হচ্ছে বিষুব রেখা,
বিষুব রেখা, আরেকটা নাম হচ্ছে নিরক্ষরেখা। এটা আপনার সবচেয়ে মনে রাখা সহজ। নিরক্ষরেখার দুই পাশের রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। যেমন এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এরকম এগুলো অক্ষরেখা। এবার 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ দিকে যে রেখাগুলো আছে, উত্তরে যেটা আছে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণে যেটা আছে এটার নাম মকরক্রান্তি রেখা। আর এই যে যে রেখাটি পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুই ভাগে ভাগ করে ফেললো, এইটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। আমি কি বোঝাতে পারলাম? আমরা পৃথিবীকে চিন্তা করে 4টা রেখা আঁকালাম, ঠিক আছে? 4টা রেখা, আমি এই রেখাগুলো মুছে দিই, সবই তো মুছে গেল। যাই হোক, আমি আরেকবার আসলে আঁকি। এটা একটা ছিল, এটা হচ্ছে মূল মধ্যরেখা, এটার নাম কি? মূল মধ্যরেখা। আর যেটা লাল ছিল, লাল যেটা ছিল এইটা ছিল আমাদের বিষুব রেখা বা নিরক্ষরেখা বা ইকুয়েটর। আর 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে যেটি ছিল, 23.5 ডিগ্রি উত্তর এটা আছে, আর 23.5 ডিগ্রি উত্তর, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ। এই দুটার রেখার নাম, এটা হচ্ছে কর্কটক্রান্তি, এটা হচ্ছে মকরক্রান্তি, এটা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে আপাতত খাতায় যাদের মনে থাকে না তারা খাতায় এটা আঁকিয়ে একটু ভালো করে নামটা লিখে রাখবেন, মানটাও লিখে রাখবেন। পরের প্রশ্নে যাব, এখানে অনেক সময় নিয়ে নিলাম। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? গ্রিনহাউস গ্যাস বলতে কি কি গ্যাস বোঝায় সেটা আমরা আরেকটা ক্লাসে পড়েছি, তাই না? তো আজকের প্রশ্ন হচ্ছে গ্রিনহাউস গ্যাসের মধ্যে যেমন কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু মানে 4টা, এখানে যে 4টা গ্যাসের নাম আমরা প্রধানত দেখতে পাচ্ছি এগুলো সবই গ্রিনহাউস গ্যাস, এগুলোকে বলা হয় কার্বন ডাই অক্সাইড, মিথেন সিএফসি, আবার নাইট্রাস অক্সাইড সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন। তো বর্তমানে সিএফসি আসলে বৃদ্ধি পাচ্ছে না। এর কারণ হচ্ছে 1987 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল হচ্ছে 1987 সালে স্বাক্ষরিত এমন একটা প্রোটোকল যেখানে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পায় এইরকম সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। যেমন উদাহরণ দিই, আমাদের বাসায় যেগুলো ফ্রিজ আছে, এসি আছে, এই ফ্রিজ এবং এসি এখান থেকে ঠান্ডা বাতাস কেমনে বের হয় জানেন? একটা গ্যাসের কারণে, যার নাম হচ্ছে ফ্রেয়ন। ফ্রেয়ন নামক একটি গ্যাস ফ্রিজ এবং এসির কম্প্রেসারে ব্যবহার করা হতো, যে গ্যাসটি এই এসি এবং রেফ্রিজারেটরে ঠান্ডার শীতলতার সৃষ্টি করে। তো এই ফ্রেয়ন এটি কিন্তু একটি গ্রিনহাউস গ্যাস, এখান থেকে গ্রিনহাউস ইফেক্ট তৈরি হয়। এবার মন্ট্রিল প্রোটোকলে অনেকগুলো কথা বলা হয়েছে, তার মধ্যে একটা বলা হয়েছে যে ফ্রেয়ন ব্যবহার করা যাবে না। সো টেট্রোফ্লোরো এরকম একটা গ্যাসের নাম আছে। হ্যাঁ, তো এই বিকল্প যে গ্যাসগুলো আছে যেগুলোর মাধ্যমে গ্রিনহাউস বৃদ্ধি পায় না, এরকম গ্যাস ব্যবহার হচ্ছে। তার মানে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পায় এরকম কাজকর্ম বন্ধ আছে এবং বিকল্প পদ্ধতি ইউজ হচ্ছে বলে বর্তমানে সিএফসি আর বৃদ্ধি পাচ্ছে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পরেরটা হচ্ছে বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? এটাও পরিবেশ এবং গ্রিনহাউস গ্যাস সম্পর্কিত একটি প্রশ্ন। এই যে গ্রিনহাউস গ্যাস, মন্ট্রিল প্রোটোকল আমি একটু আগে বললাম সিএফসি বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু গ্রিনহাউসের অন্যান্য যে গ্যাস, গ্রিনহাউস তো অনেকগুলো গ্যাস নিয়ে গ্রিনহাউস গ্যাস আমরা বলি, তাই না? তো তার মধ্যে শুধু সিএফসিটা মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, বাদ বাকি যে গ্যাসগুলো আছে গ্রিনহাউসের সেগুলো কিন্তু এখনো কন্টিনিউয়াস প্রডিউস হচ্ছেই এবং আমাদের পরিবেশকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেই। এই যে গ্যাস উৎপাদন হওয়ার যে প্রক্রিয়া, শিল্প কারখানা, পরিবহন, ভবন নির্মাণ, হ্যাঁ, তাপ ও বিদ্যুৎ উৎপাদন, এর মধ্যে সবচেয়ে বেশি কোন সেক্টর থেকে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হচ্ছে? এটাই হচ্ছে প্রশ্ন এবং আনসার হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন। বিদ্যুৎ এবং তাপ শক্তি উৎপাদন করতে যে যে মানে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো হয় সেখান থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস
নির্গত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা যাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস থেকে একটি প্রশ্ন, মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? মীর জুমলা বাংলার একজন সুবেদার ছিলেন মোগল আমলে। তো এই মীর জুমলার একটি কামান ছিল, বিখ্যাত কামান, এবং এই কামানটি এখনো সংরক্ষিত আছে। তো এই কামানটি মীর জুমলার মৃত্যুর পরেও ব্যবহার করা হয়েছিল এবং সেটি ছিল আসাম যুদ্ধে। ঠিক আছে, আসাম যুদ্ধে 1671 সালের দিকে, সালটি ছিল 1671 সালে আসামে যে যুদ্ধ হয়, আসাম যুদ্ধ বলে পরিচিত, সেখানে মীর জুমলার কামানটি ব্যবহৃত হয়েছিল। পরের প্রশ্নে যাব। আপনারা তো সঠিক উত্তর দিচ্ছেন, তাই না? কি অবস্থা আপনাদের? আপনারা বিদ্যুৎ ও তাপ উৎপাদন এখানে আছেন, আসাম যুদ্ধ, আল মামুন খান বলছেন। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক সঠিক উত্তর দিচ্ছেন। পরের প্রশ্নটা ইতিহাস থেকেই, যে বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? দেখেন, ব্রিটিশ আমলে যতগুলো আন্দোলন আছে, আমি যখন বেসিক ক্লাস করাবো আপনাদের, তখন এটা ডিটেইল আপনি বুঝতে পারবেন যে ব্রিটিশ আমলের যে আন্দোলনগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছিল না। কতগুলো ছিল সংস্কার আন্দোলন। ব্রিটিশদের বিরুদ্ধে, মানে ব্রিটিশ সময়ের আন্দোলনকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, যেমন ফকির সন্ন্যাসী বিদ্রোহ, যেমন তিতুমিরের বিদ্রোহ, যেমন সিপাহী বিপ্লব, এগুলো হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন। আবার কিছু ছিল সংস্কার আন্দোলন, যেমন স্যার সৈয়দ আহমদ খানের আলিগড় আন্দোলন, তারপরে হচ্ছে এই ফরাজি আন্দোলন, তারপরে হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটির যে আন্দোলন, এটা সতীদাহ প্রথা বিরুদ্ধে আন্দোলন। তো এগুলো হচ্ছে সংস্কারমূলক আন্দোলন। তো একটা আন্দোলন আছে, আমি কয় ভাগে ভাগ করলাম আন্দোলনকে? দুই ভাগে। একটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, আর একটা হচ্ছে সংস্কার আন্দোলন। তো একটাই আন্দোলনের নাম আমরা জানতে পারি ব্রিটিশদের বিরুদ্ধে, যেটি শুরু হয়েছিল সংস্কার আন্দোলন হিসেবে, কিন্তু একসময় সেটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল এবং সেটির নাম ছিল ফরাজি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ, ফরিদপুরে জন্মগ্রহণকারী হাজী শরীয়তুল্লাহ, তিনি দেখলেন এই বাংলার যে ভারতের যে মুসলমান, এদের সাংঘাতিক দুরবস্থা। একটু ব্যাখ্যা করি বিষয়টা আপনার কাছে। যখন পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এই দুই তিনটা যুদ্ধের মাধ্যমে যখন ব্রিটিশরা এদেশের শাসন ক্ষমতা দখল করে নেয়, তখন তারা কাদের কাছ থেকে শাসন ক্ষমতা দখল করেছিল? মুসলমানদের কাছ থেকে। এই জন্য স্বাভাবিকভাবেই মুসলমানরা ব্রিটিশদের দেখতে পারতো না, তাদের সাহায্য সহযোগিতা করতো না এবং ইংরেজ শিক্ষা গ্রহণ করেনি। তো ইংরেজি শিক্ষা গ্রহণ মুসলমানরা না করার আরেকটা কারণ হচ্ছে, আমাদের ওই সময়ে যারা ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন, আলেম ওলামা ছিলেন, তারা বিষয়টা ভুল বুঝেছেন এবং তারা এরকম ফতোয়াও জারি করেছিলেন বলে জানা যায় যে ইংরেজি শিক্ষা গ্রহণ করা হারাম বা ইত্যাদি। এই জন্যে মুসলমানরা আস্তে আস্তে ব্রিটিশ শাসনে দুর্বল হয়ে পড়ে, অবহেলিত হয়ে পড়ে এবং একসময় তাদের অবস্থা এতই শোচনীয় হয়ে পড়ে যে মুসলমানরা নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠানও ঠিকভাবে পালন করতো না, ফরজ সালাত আদায় করতো না, রোজা থাকতো না। এরই প্রেক্ষিতে হাজী শরীয়তুল্লাহ ভাবলেন যে বেটা, তোরা তো শিক্ষা গ্রহণ করিসনি, অন্তত নামাজ কালাম তো পড়বি, মানে আল্লাহ যে ফরজ যে বিধানগুলো দিয়েছে এগুলো তো পালন করবি। তোরা যদি নিজেদের ধর্মের ফরজগুলোই আদায় না করিস, তাহলে তোরা কেমন মুসলমান, আর তোদের উন্নতি হবে কিভাবে? এই জন্যে হাজী শরীয়তুল্লাহ আন্দোলন শুরু করেছিলেন যে ফরজ অন্তত আদায় করতে হবে, মানে ফরজ 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ফরজ রমজানের রোজা রাখতে হবে, হজ জাকাত তো দূরেরই কথা, কারো তো টাকা পয়সা তেমন নাই। তো ফরজগুলো আদায় করার মানে ভিত্তিতেই ফরাজি আন্দোলন শুরু হয়েছিল। এরপরে হাজী শরীয়তুল্লাহ যখন 1840 সালে মারা যান, তখন এই আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করেন, নেতৃত্ব হাতে গ্রহণ করেন তার ছেলে দুদু মিয়া। এই দুদু মিয়া এই ধর্মীয় সংস্কার আন্দোলনকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত করেন। তিনি বলেন, জমিন থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। তার মানে তিনি সরাসরি ব্রিটিশদের মুখে আঘাত করেছিলেন। ব্রিটিশরা এদের শাসনই করছে,
খাজনা আদায় করার জন্য। তো খাজনায় যদি দিতে নিষেধ করে তাহলে ব্রিটিশরা তো সেটা শুনবে না, এই জন্যই ব্রিটিশদের সঙ্গে তার বিরোধ বাধে। অনেক কথা বললাম এই প্রশ্নে। পরের প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে মারমা উপজাতি কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে মারমা উপজাতি বান্দরবানে বাস করে, তাই না? এর আগের ক্লাসে আমরা এরকম একটা সেম প্রশ্নই পেয়েছিলাম, কিন্তু সেম নয়, একই রকমের কিন্তু কাছাকাছি হলেও এক প্রশ্ন নয়। ঠিক আছে, আমি বলেছি যে আমরা কোনো প্রশ্ন রিপিট করব না এই 1000 প্রশ্নের মধ্যে। তো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না, এটা একই রকম দেখতে, দুটি ভিন্ন প্রশ্ন। আগের প্রশ্নটা ছিল যে মারমারা কোথায় বসবাস করে, কোনো স্পেসিফিক জায়গার নাম ছিল না, শুধু জেলা বান্দরবান। এবার বান্দরবানের কোথায় বসবাস করে সেটা তো জানতে হবে, তাই না? বান্দরবানে অনেক পাহাড় আছে, তো সেই পাহাড়গুলোর মধ্যে কোন পাহাড়ের নিচে মারমারা বসবাস করে? টু দ্য পয়েন্ট জিজ্ঞেস করলে আনসার দিতে হবে চিম্বুক পাহাড়। ঠিক আছে, চিম্বুক পাহাড়ের নিচে নীলমন সহ অনেকেই উত্তর দিয়েছেন চিম্বুক পাহাড়। ওকে, পরের প্রশ্ন, বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? বাংলাদেশের শীতলতম জেলা কোনটি? বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট, আর উষ্ণতম জেলা হচ্ছে নাটোর। নাটোর অপশনে না থাকলে কি হবে? রাজশাহী। আবার শীতলতম জেলা এখানে যদি মৌলভীবাজার থাকতো, সিলেটের জায়গায় যদি মৌলভীবাজার থাকতো তাহলে মৌলভীবাজার অ্যান্সার হতো। ঠিক আছে, অপশন দেখে আপনাকে কিছু সিদ্ধান্ত পরিবর্তনও করতে হবে। তো এই অপশন অনুযায়ী বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? কমনওয়েলথ একটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা। এই কমনওয়েলথ কাদের নিয়ে গঠিত সেটাই প্রশ্ন। দেখেন, ব্রিটিশরা একসময় সারা বিশ্বের অসংখ্য বা অধিকাংশ দেশই শাসন করেছে। এবার ব্রিটিশরা যখন ব্রিটিশদের উপনিবেশগুলো নিজেদের স্বাধীনতা অর্জন করার আন্দোলন শুরু করে, দাবি শুরু করে, তখন ব্রিটিশরা আস্তে আস্তে তাদের স্বাধীনতা দিয়ে দেয়। বাট তাদের সাহায্য সহযোগিতা প্রদান করার জন্য একটি সংগঠন খোলে যার নাম হচ্ছে কমনওয়েলথ। 1931 সালে যেটি প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর মালবোরো হাউসে। এই কমনওয়েলথ এই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর সংগঠন। আমি এই প্রশ্নটা আরেকটু সহজীকরণ করি আপনার জন্য, ঠিক আছে? তাহলে মনে থাকবে এই কমনওয়েলথ আসলে কি। দেখেন, আমাদের বাস্তব জীবনে আমরা অনেক ছেলেকে দেখি যে আসলে প্রাপ্তবয়স্ক না হওয়ার আগেই, অথবা নিজের পায়ে দাঁড়ানো বলতে আমরা যা বুঝি, নিজের ইনকাম ভরণ পোষণের দায়িত্ব নিজে গ্রহণ করতে পারবে, এরকম ক্যাপাবিলিটি হওয়ার আগেই আমাদের দেশে কিছু ছেলে বিয়ের জন্য আন্দোলন শুরু করে পরিবারের কাছে, বাবা মার কাছে, যে আমাকে বিয়ে দিয়ে দিতে হবে, তাই না? আবেগে পড়ে তারা এই আন্দোলন করে। এক সময় দেখা যাচ্ছে যে তার এরকম হইলো যে বিয়ে দিয়ে দাও, না হয় ট্রাকের নিচে ট্রেনের নিচে মাথা দিয়ে সুইসাইড করব। ঠিক আছে, তো বাবা মার একমাত্র সন্তান বা আদরের সন্তান যেন সুইসাইড না করে, এই জন্যে বাবা মা তাকে হয়তো বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের আর্থিক সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী তার বিয়ের বয়স হয় নাই, সে এখনো নিজের সংসারে খরচ চালানোর মতো যোগ্যতা অর্জন করতে পারে নাই, কিন্তু বিয়ে করে ফেললো। এইবার বাবা যেহেতু তার ছেলেকে ভালোবাসে, তো বাবা কি করলো? ঠিক আছে, তাকে বিয়ে দিয়ে দেওয়ার পরে সে আবার বিদ্রোহ করলো। তার ওই যে নতুন যে বউ আসছে, সে বউ আবার বাংলাদেশের সামাজিক বাস্তব প্রেক্ষাপটে এটা, সে আবার কি করলো? বললো যে আমি তোমার বাবা মার সঙ্গে থাকবো না, আমরা আলাদা সেপারেশনে যাব। সেপারেশন মা বাবার থেকে আলাদা হয়ে যাব। এবার ওই ছেলের তো আয় ইনকাম তেমন নাই, ছেলে আলাদা হয়ে গেছে, কিন্তু বাবা তো ছেলেকে ভালোবাসে, এই জন্য বাবা ওই ছেলেকে মেনটেনেন্সের জন্য কিছু পলিসি চালু রাখে, কিছু হেল্পলাইন খোলা রাখে। ঠিক আছে, যেন ছেলে যতই বিদ্রোহ করে বিয়ে করুক আর আলাদা হয়ে যাক, ছেলে যেন অন্তত স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে সঠিকভাবে, সেই ব্যবস্থা জারি রাখে। তো এইটার সাথে কমনওয়েলথের আসলে সম্পর্ক কি? কমনওয়েলথের সম্পর্ক হচ্ছে ব্রিটিশরা একসময় পৃথিবীর অধিকাংশ জায়গায় শাসন করত। এইবার ভারত তার মধ্যে অন্যতম। তো আমরাও তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, স্বাধীন হতে চাই, এবং ব্রিটিশরা দেখলো ওই উদাহরণের সঙ্গে একটু আলাদা হবে এখানে। ব্রিটিশরা ভাবলো যে বেটা, তোদেরকে আমরা এত ভালোবাসি, তোরা তো শাসনের কিছুই জানিস না, তোরা তো মূর্খ, তোরা তো চাষা, তো তোরা তো শাসন করতে জানিস না, আমাদের কাছ থেকে তো স্বাধীনতা চাচ্ছিস,
স্বাধীনতা দিয়ে দিলে তোরা তো দেশ চালাইতে পারবি না। তো ঠিক আছে, স্বাধীনতা যখন চাচ্ছিস, ওই যে বিয়ে যখন করতে যাচ্ছিস বিয়ে দিয়ে দিলাম, এরাও বলছে স্বাধীনতা যখন চাচ্ছিস স্বাধীনতা দিয়ে দিলাম, বাট তোরা তো শাসন করতে পারিস না। তো তোরা, বাবা যেমন একটা হেল্পলাইন চালু রাখে মানে তার ছেলের জন্য, এবার ব্রিটিশরাও মানে তার উপনিবেশগুলোর জন্য যারা স্বাধীন হয়ে যাচ্ছে তাদের জন্য একটা হেল্পলাইন চালু রাখলো যে ঠিক আছে বেটা, তোরা এই কমনওয়েলথের সদস্য হ, এই কমনওয়েলথের মাধ্যমে আমরা তোদেরকে রাজনৈতিক অর্থনৈতিক সাহায্য সহযোগিতা উপদেশ দিয়ে হেল্প করব যেন তুই সঠিকভাবে দেশ চালাতে পারিস। তো এই হচ্ছে কমনওয়েলথ। তো যারা মানে দাঁড়ালো একসময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল কিন্তু পরবর্তীতে স্বাধীন হয়েছে, তারা কমনওয়েলথের সদস্য, তাদেরই একটা সংগঠন কমনওয়েলথ। বর্তমানে 56টি সদস্য আছে এই সংগঠনে। এই হচ্ছে কমনওয়েলথ। ঠিক আছে, অনেক সময় নিলাম এখানে, পরের প্রশ্নগুলো একটু দ্রুত যাই। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দ্য হেমারশোল, জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। জাতিসংঘের দ্বিতীয় জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি, আর দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্য হেমারশোল। তিনি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। এই প্রশ্নটি ঘুরে ফিরে আসে, মনে রাখতে হবে। পরের প্রশ্নে যাব, ডি ডে হিসেবে কবে উদযাপন করা হয়? ডি ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত একটি প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 জুন জার্মানির কাছ থেকে ফ্রান্স মুক্তি পেয়েছিল। জার্মানির নিকট হতে ফ্রান্সের মুক্তির দিন। জার্মানির কাছ থেকে ফ্রান্স 1944 সালে, সালটা ছিল 6 জুন 1944। তৃতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানি দুর্বল হয়ে পড়ে এবং ফ্রান্স এই 6 জুন জার্মানির থেকে নিজেদের মুক্ত করে ফেলে এবং এই দিনটাকে বলা হয় ডি ডে হিসেবে উদযাপন করা হয়। এর কাছাকাছি আরেকটি ডে আছে যেটার নাম হচ্ছে ভিক্টরি ইন ইউরোপ ডে। এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংক্রান্ত একটি প্রশ্ন। 1945 সালটি ছিল 1945 সালের 8 মে জার্মানি আত্মসমর্পণ করার মাধ্যমে আত্মসমর্পণ করে মিত্রশক্তির কাছে এবং এই দিনটিকে ভিক্টরি ইন ইউরোপ ডে হিসেবে পালন করা হয়। এই দুটি তারিখ, এই দুটি ডে অবশ্যই মনে রাখবেন, প্রায় ঘুরে ফিরে পরীক্ষায় আসে। ঠিক আছে, 6 জুন ডি ডে আর 8 মে এটা হচ্ছে ভিই ডে। এটাকে সংক্ষেপে বলা হয় ভিই ডে হচ্ছে 8 মে, মনে রাখবেন। পরের প্রশ্নে যাব, বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম কি? বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা থেকে একটি প্রশ্ন। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো বিমান সংস্থা আছে, যেমন ইউএস বাংলা, অ্যারো বেঙ্গল, এরকম আরও বেশ কিছু বিমান সংস্থা আছে। তো প্রথম কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম হচ্ছে অ্যারো বেঙ্গল। বাংলাদেশে সরকারি বিমান বাদ দিয়ে বেসরকারি যে বিমান সার্ভিস রয়েছে তার মধ্যে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল অ্যারো বেঙ্গল। ঠিক আছে, সব কিছুই প্রথমটা ইম্পর্টেন্ট সব ক্ষেত্রেই। পরের প্রশ্নে যাব আমরা, বাংলাদেশে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে? এটিও বিমান থেকে একটি প্রশ্ন। 2023 সালে বিমানের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পরীক্ষা এটি বিভিন্ন সময় এসছে। বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছিল 1972 সালে। 1972 সালের 4 মার্চ। আচ্ছা, ঠিক আছে, 1972 সালের 4 মার্চ, ঢাকা লন্ডন ঢাকা। আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট কোনটি ছিল? বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ছিল 1972 সালের 4 মার্চ, যেটি ছিল ঢাকা লন্ডন ঢাকা এই রুটে। ঠিক আছে, মনে রাখতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে যাব, 410 নম্বর প্রশ্ন। কবে থেকে
দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? এখানে 3টি সাল মনে রাখতে হয়। একটি হচ্ছে আইন প্রণয়ন হয়েছে কবে, তারপর হচ্ছে পাইলট প্রকল্প হিসেবে কবে শুরু হয়েছে, আর সারা দেশব্যাপী কবে শুরু হয়েছে। এই প্রশ্নটি আসলে সারা দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছিল কবে থেকে, এটিই প্রশ্ন। এবং তারিখটি হচ্ছে, সালটি হচ্ছে 1993 সালের 1 জানুয়ারি। বাংলাদেশ সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মানে ব্যবস্থা গ্রহণ করবে, চালু করবে। তারই আলোকে 1993 সালে সারা দেশব্যাপী এই আইনটি চালু হয়ে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন যাব আমরা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ কর্মকর্তা নিয়োগকর্তা কে? এই যে প্রাইমারি টিচার নিয়োগ হয় প্রত্যেক বছর, অনেক সংখ্যক মানুষ, অনেক সংখ্যক বেকারের কর্মসংস্থান হয়, প্রাইমারি টিচার নিয়োগ হয় এই নিয়োগ দানকারী প্রতিষ্ঠানকে। যেমন বিসিএস ক্যাডার হয়, ক্যাডার নিয়োগ দেয় পিএসসি। এভাবে প্রত্যেকটা চাকরির নিয়োগ দানের আলাদা আলাদা মানে মালিক প্রতিষ্ঠান বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা বিভাগ থাকে। তো এবার প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ কে দেয়? এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2001, 2026 সহ বিভিন্ন সময়, মেইনলি প্রাইমারির প্রশ্নেই এটা বেশি আসে এবং এটার অ্যান্সার হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরের প্রশ্নটি হচ্ছে ব্যাংকে কোন ধরনের হিসাব থেকে বেশি সুদ বা মুনাফা পাওয়া যায়? হ্যাঁ, এটা কিন্তু সুদ খাওয়ার কোনো প্রশ্ন না। আপনাকে বারবারই বলেছি যে চাকরি পেতে হলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। যেহেতু বাংলাদেশের অর্থনীতি চলে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে, মানে ব্যাংকিং সেক্টর দিয়েই দেশের অর্থনীতির স্থিতিশীলতা বা কি বলে ডিসিপ্লিন রক্ষা করা হয়, তো ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আপনাকে জানতে হবে। তো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে। হিসাব মানে হচ্ছে অ্যাকাউন্ট, ব্যাংক হিসাব মানে কি? আমরা ব্যাংক হিসাব না বুঝলেও ব্যাংক অ্যাকাউন্ট খুব ভালো করেই বুঝি। তো কোন ধরনের অ্যাকাউন্ট খুললে আপনি আসলে বেশি ইন্টারেস্ট পাবেন, এটাই হচ্ছে প্রশ্ন। এবং এটার আনসার হচ্ছে স্থায়ী হিসাব বা ফিক্সড ডিপোজিট। আমরা সংক্ষেপে যাকে বলি FDR। ফিক্সড ডিপোজিট করলে সেখান থেকে মুনাফা বা ইন্টারেস্ট বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো এটি মনে রাখতে হবে, স্থায়ী হিসাব। পরেরটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশে শেয়ার বাজার দুইটি আছে, একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই যে দুটি স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে, এই দুটি স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করে কে? একটি হচ্ছে সিএসিসি, আরেকটা হচ্ছে ডিএসিসি। চট্টগ্রাম আর ঢাকায় শেয়ার লেনদেন হয়, কেনাবেচা হয়। এর নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি। বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। এরাই বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্নে যাব, কোম্পানি যখন নিজের শেয়ার নিজেই ক্রয় করে তখন তাকে কি বলা হয়? এটা অর্থনীতি থেকে প্রশ্ন, বা মানে অর্থনীতি যে জানতে হবে সেটা তো বুঝতেই পারছেন। তো একটা কোম্পানি, মনে করেন বাংলাদেশের ABCD অথবা পৃথিবীর যে কোনো একটা কোম্পানি, তারা কি করে? শেয়ার কিন্তু বিক্রি করে। হ্যাঁ, কোম্পানি নিজের টাকা দিয়ে ব্যবসা কিন্তু করে না, নিজের সম্পূর্ণ টাকা দিয়ে ব্যবসা করে না। একটি কোম্পানি যখন বড় হয় তখন ইনভেস্টমেন্ট নেয়। আপনার 2 লাখ বা 10 লাখ বা 5 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে আপনি নিজে ব্যবসা করতে পারবেন না, বাট একটা কোম্পানিকে সেই টাকাটা দিবেন আপনি, যে ভাই আমি আমার 10 লাখ টাকা তোমাকে দিলাম এবং এরপর তুমি তোমার এই বিজনেসের লাভ থেকে কত পার্সেন্ট আমাকে দিবা, লাভ লস যাই হোক দিতে হবে। তো এইটা হচ্ছে কোম্পানির শেয়ার কেনা। তখন ওই কোম্পানি আপনার টাকা নিয়ে ইনভেস্ট করে ব্যবসা করে বাড়ায় এবং আপনাকে লভ্যাংশ প্রদান করে। ঠিক আছে, এটাকে বলা হয় শেয়ার। তো যখন একটা কোম্পানি নিজেই নিজের শেয়ার ক্রয় করে তখন তাকে বলা হয় ট্রেজারি স্টক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রেজারি স্টক, কোম্পানি যখন নিজেই নিজের শেয়ার কিনে তখন তাকে বলা হয়। 415 নম্বর প্রশ্ন, দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় বাংলাদেশের বিদ্যুৎ বা সম্পদ চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন।
বাংলাদেশে যে মানে বিদ্যুৎ কিন্তু অনেকভাবে উৎপাদন করা যায়, তাই না? তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়, বায়ু বিদ্যুৎ কেন্দ্র হয়, তারপরে হচ্ছে সৌর বিদ্যুৎ হয়, হ্যাঁ, সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ হয় সৌর বিদ্যুৎ। এবার বাতাসে এরকম আপনারা নিশ্চয়ই দেখেছেন, এরকম বড় বড় টারবাইন থাকে। এই টারবাইনগুলো ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এতগুলো যদিও পাখা থাকে না, 3টা পাখা থাকে, আকারটা মানে ঠিক হলো না। এরকম একটা মানে বড় অনেক উঁচু একটা টাওয়ার থাকে, সেখানে 3টি পাখা থাকে। এই পাখা যখন ঘুরে, টারবাইন যখন ঘুরে, তখন তার মাধ্যমে মানে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। তো এটাকে বলা হচ্ছে বায়ু বিদ্যুৎ, বাতাসের সাহায্যে ঘুরে বলে। তো প্রশ্ন হচ্ছে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হয়েছিল? সালটা ছিল 2005, ফেনীর সোনাগাজীতে। ফেনীর সোনাগাজীতে 2005 সালে বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। বর্তমানে এটি কক্সবাজার, যারা আনসার দিয়েছেন তারা ভুল উত্তর দিয়েছেন, কক্সবাজার নয়, এটার অ্যান্সার ফেনী। প্রথম যখন এই শব্দটা দেখবেন প্রশ্নে খেয়াল করতে হবে, প্রশ্নে কি বলছে? বলছে বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত। এখানে যদি বলতো প্রথম বাণিজ্যিক, এখানে যদি বলতো প্রথম বাণিজ্যিক বায়ুবিদ্যুৎ কেন্দ্র, তাহলে কিন্তু কক্সবাজার অ্যান্সার হতো। যেহেতু বাণিজ্যিক বলে নাই, তার মানে এটি সোনাগাজীতে। এবার কক্সবাজার যেটার অ্যান্সার, সে প্রশ্নটাও আমি নিয়ে রেখেছি আপনার সুবিধার্থে, যেন আপনি একসাথে দুটি শিখে রাখতে পারেন। এটার অ্যান্সার হচ্ছে কক্সবাজার। এই প্রশ্নটা কি? এই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ, বাংলাদেশের সর্ববৃহৎ, এই সর্ববৃহতের জায়গায় যদি তাহলে থাকতো প্রথম বাণিজ্যিক, এই প্রশ্নটা এখানে লিখে দিই, প্রথম বাণিজ্যিক। বাংলাদেশে, এখানে তো মাত্রা হবে না, যাই হোক, বাংলাদেশে প্রথম বাণিজ্যিক বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি অথবা সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি, তখন এর আনসার হবে কক্সবাজার। কক্সবাজারের খুরুশকুল জায়গাটার নাম হচ্ছে খুরুশকুল। খুরুশকুল নামক জায়গায় 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি কক্সবাজারে অবস্থিত। বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? যেহেতু বায়ুবিদ্যুতের প্রসঙ্গই আসছে, আমাদের সবচেয়ে বড় কক্সবাজারে, তো বিশ্বের সবচেয়ে বড় কোনটি সেটিও আমাদের জানতে হবে। বিশ্বে চীন সবচেয়ে বেশি বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। চীনে সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র আছে, বিশ্বের শীর্ষ বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন, এটি মনে রাখতে হবে। পরের প্রশ্নে যাব, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সভ্যতা থেকে একটি প্রশ্ন, ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নির্মাতা রাজা নেবুচাঁদ নেচার। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নির্মাতা 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 রাজা নেবুচাঁদ নেজার, এবং এটি বর্তমানে ইরাকে অবস্থিত। ঠিক আছে, বর্তমানে ইরাকে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত। ঝুলন্ত উদ্যান মানে ব্যাপারটা এরকম না যে উদ্যানটা বা বাগান, উদ্যান মানে কি বাগান, বাগানটা ঝুলেছিল, ব্যাপারটা এমন না। তবে ওই সময়ে স্থাপত্য শৈলী অনুযায়ী এমনভাবে তৈরি ছিল যে ঐতিহাসিকরা মনে করেন যেটি দেখলে মনে হতো আকাশ থেকে যেন একখণ্ড ঝুলে থাকা বাগান। ঠিক আছে, নির্মাণ শৈলীটা এমন ছিল। পরের প্রশ্ন, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু যুদ্ধক্ষেত্র, ওয়াটারলু যুদ্ধ কার সাথে কার হয়? ওয়াটারলু যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের সঙ্গে ডিউক অফ ওয়েলিংটনের। ফ্রান্সের নেপোলিয়নের সঙ্গে ডিউক অফ ওয়েলিংটন, ব্রিটেনের একজন সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন, তার যুদ্ধ হয়েছিল ওয়াটারলুর যুদ্ধ 1500 সালটা আমি ভুলে গেলাম। ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? আপনাদের কারো জানা থাকলে একটু কমেন্টে জানান। তো ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত সেটি হচ্ছে প্রশ্ন, এটির আনসার হচ্ছে বেলজিয়াম।
ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত। আপনাকে প্রশ্ন করেছি ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল, কারো জানা আছে কি? জানা থাকলে একটু জানান, আমি কমেন্ট দেখছি আপনাদের। বেলোস, মানে দ্রুত লিখতে গিয়ে বেলোস লিখে ফেলেছেন একজন। বেলজিয়াম, বেলজিয়াম প্রায় সবাই 1815 সালে, আমি 1500 বলে ফেলছিলাম, 1815 সালে। অনেক ধন্যবাদ, মামুন খান জানিয়েছেন 1815 সাল। তাহলে 1815 সালে এই বেলজিয়ামের ওয়াটারলু নামক জায়গায় যুদ্ধ হয়েছিল দুজন বিখ্যাত সেনাপতির। একজনের নাম ছিল নেপোলিয়ান বোনাপার্ট, আরেকজনের নাম ছিল ডিউক অফ ওয়েলিংটন। ডিউক অফ ওয়েলিংটন ছিলেন ব্রিটেনের একজন সেনাপতি। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপ, যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত, এই দ্বীপে নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই তার জীবনের অবসান ঘটে। তো এই হচ্ছে ওয়াটারলু যুদ্ধক্ষেত্র। আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি এবং এটি একটি গ্রন্থের নাম, আ লং ওয়াক টু ফ্রিডম। আ লং ওয়াক টু ফ্রিডম, এই গ্রন্থটির রচয়িতা কে? আপনাকে বিশ্বের যে বিখ্যাত গ্রন্থগুলো আছে অথবা যে বিশ্বে বিখ্যাত মানুষগুলো আছে তাদের গ্রন্থ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আ লং ওয়াক টু ফ্রিডম, দ্য প্রিন্স, তারপরে হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, এটি একটি ভাষণ যদিও, হ্যাঁ, এরকম মানে দ্য পলিটিক্স, এরকম যে বিখ্যাত বইগুলো আছে সেগুলো জানতে হবে। উইলিয়াম শেক্সপিয়ারের বইগুলোও সাধারণ জ্ঞানের অংশে আসে, ঠিক আছে? তো এটির আনসার হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন মানে উচ্চারণ করা একটু কঠিন হয় অনেকের কাছে, আমার কাছেও মাঝে মাঝে বিদঘুটে মনে হয়। তো দক্ষিণ আফ্রিকার একজন বর্ণবাদ বিরোধী নেতা যিনি নেলসন ম্যান্ডেলা, তার বই হচ্ছে আ লং ওয়াক টু ফ্রিডম। তিনি আসলে তার স্ট্রাগলের কথা এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন। তার যে দীর্ঘ সংগ্রাম করে সফলতা, এগুলো তিনি তুলে ধরেছেন এই বইয়ে। তো এই ছিল আজকের ক্লাসের 35টি প্রশ্নের আয়োজন। আজকের ক্লাসের কতগুলো আপনি নিজে থেকে সঠিক উত্তর করতে পেরেছেন সেগুলো আমাকে একটু জানান, আমি কমেন্ট দেখব। যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলি যে আমাদের একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, যেটার লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। এই গ্রুপে অ্যাড হলে আপনি আজকের ক্লাসের বা আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবেন। সো যারা এখনও যুক্ত হননি তারা ওইখানে জয়েন রিকোয়েস্ট পাঠান, যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফলো করে তারপরে আপনি গ্রুপে যুক্ত হতে পারবেন। সো এটা করে ফেলেন। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করব, আবারও দেখা হবে পরবর্তী 35টা প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।